আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে নিচে বুঝতে পারছেন যে কি বলছি, যে শপথের পরে কি ঘটবে। আসলে আমি শপথের পরে বিএনপির সাথে কি ঘটবে বা অন্যদের সাথে কি ঘটবে সেই বিষয়ে কথা বলবো না। আমি কথা বলবো শপথের পরে আসলে আওয়ামী লীগের সাথে কি কি ঘটবে সেই বিষয়টা নিয়ে। তো যাকে এখন আমি যে বললাম যে কি কি ঘটতে পারে, এর মধ্যে ছোট্ট একটা কথা বলিনি। ডাক্তার ইউনূস কিন্তু এখনো দৌড়ঝাঁপের মধ্যে আছেন কোনোভাবে রাষ্ট্রপতি হওয়া যায় কিনা। তবে বিএনপি মনে হয় না রাষ্ট্রপতি করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো দু তিনজন আছেন ওনাদের, আম, ওনাদের যে কেউ একজন হইতে পারে। তবে ডাক্তার ইউনূস দৌড়ঝাঁপ করছেন যে উনি আর যমুনা ছাড়তে চাচ্ছেন না, উনি রাষ্ট্রপতি হয়ে হলে থেকে যেতে চাচ্ছেন। হচ্ছে এখন কথা হচ্ছে বিএনপি ক্ষমতা আসার পর আসলে কি হবে। বিএনপি ক্ষমতায় আসার পরে আসলে তারেক প্রথমে আগামী 6 মাস চেষ্টা করবে তার পায়ের তলার মাটি শক্ত করতে। যেন পায়ের তলার মাটি শক্ত হতে হবে। এরই মধ্যে এখন দেখতেছেন হয়তো দুই এক জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে, বা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 4-5 জন আমার রিক্সা শ্রমিক ভাই জাতীয় পতাকা উত্তোলন করে সেলুট দিচ্ছে। কেউ আবার ওই যে ইয়ে লাগিয়ে কি বলে, আওয়ামী লীগের দলীয় পতাকা লাগিয়ে সেলুট দিচ্ছে। এগুলা এরকমই চলবে। আওয়ামী লীগের জন্য লাভ একটা হতে পারে যে, যেহেতু সারা বিশ্ব জানে যে গত 17-18 মাস ধরে যা ধরা হয়েছে কারো জামিন হচ্ছে না, সাংবাদিক, পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মী কারোই জামিন হচ্ছে না, মৃত্যুর মিছিল জেলে বাঁধছে, সেইটা এবার কমবে। কারণ তারা এখনো যে জামাতি নিয়ন্ত্রিত যেসব আপনার বিচারক আছে এগুলোর বের করে দিয়ে তাদের বিএনপি ঘাসা নতুন বিচারক বসবে। এবং এরপর হয়তো আস্তে আস্তে কিছু কিছু জামিন হবে, কিছু কিছু, পুরোপুরি না। এত একদিনে এক কলমের খোঁচায় সব জামিন হবে, সব মামলা উঠে যাবে, এইটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে এই স্বপ্নে বিভোর হয়ে মারা যায়েন না। মামলা যাবে, জামিন হবে, ঢুকবেন, জামিন হবে, ঢুকবেন, জেল গেট থেকে ধরবে, যেটা আগেও দেখেছেন আপনারা, সেম ওভাবেই চলবে। সুবিধার একটা যে কিছু ছেলে জামিন পাবে, কিছু কিছু আওয়ামী লীগ নেতা কর্মী হয়তো আস্তে আস্তে এলাকায় ফিরে যাবে। কারণ হচ্ছে যে বিএনপি শপথ গ্রহণের 2-3 মাসের মাথায় আস্তে করে এখনকার যে মারধরের স্পিড এটা কমে যাবে, এলাকায় ফিরবে, থাকবে চুপচাপ। মানে আপনি মিছিল মিটিং করতে পারবেন না, ঠিক আছে, খাওয়া দাওয়া করতেছেন, এলাকার চায়ের দোকানে যে এগুলো করতে পারবেন। তার কারণ হচ্ছে যে বিএনপি এই মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো চেষ্টাই করবে না, কারণ ও জানে যে এনসিপি আর জামাত এটা নিয়ে একটা তুলকালাম সৃষ্টি করবে। এবং ওদের আরেক ভয়, যদি ওরা বয়কট করে বা এরা সব প্রকাশ করে দিতে থাকে তাহলে তো সংসদীয় অবস্থা খুবই খারাপ। কারণ ওনারা আবার আপনার এই জুলাই চুনুদ মানে কি না, না মানে, না মানার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়তো ওনাদের 31 দফাই করবে। কারণ যে আর ওনাদের নেতারা এখন বলছেন যে এটার ভিতরে ঘুরে ফেলছে, জামাতের প্রপাগান্ডা আছে, না মানতে পারে। এগুলা নিয়ে একটা কেইচানের কারণে উনি 6 মাস টাইম নেবেন যাতে পাড়া দেওয়া যায়। এর ভিতরে হয়তো একটা ব্যবস্থা হয়তো এমনও হইতে পারে, একটা কোর্টের মধ্যে যাইয়া একটা রিট পিটিশন দাখিল হতে পারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেটা ইন্ট্রিম দিয়েছিল সেটা অবৈধ বলে। কোর্ট হয়তো এটা শুনে হয়তো 2-3 মাস 6 মাস পরে কোর্ট হয়তো একটা রায় দিতে পারে যে ঠিক আছে অবৈধ, তার মানে আওয়ামী লীগের ফেরার জায়গা ক্লিয়ার হইল। এরটা তারেক নিজে তুলবে না, এটা কোর্টের দিয়ে সে এটাকে অবৈধ ঘোষণা করে তোলাবে। এরকমই মনে হচ্ছে, গ্যারেন্টেড না, মনে হচ্ছে এরকমই যে কোর্ট দিয়া তোলাবে। আবার কারণ হচ্ছে যে এত ভালো মানুষ না, নাও তুলতে পারে। তবে আওয়ামী লীগ ঘরে ফিরতে হবে আস্তে আস্তে। আওয়ামী লীগ ঘরে ফিরতে হবে, নিজেদের শক্তি সামর্থ্য দেখাতে হবে, সবকিছু রেডি করতে হবে যাতে আওয়ামী লীগ একটা আন্দোলন তৈরি করতে পারে। কারণ স্পেস আগামী 6 মাসের ভিতরে সব পার্টি দিবে। এনসিপিও নমনীয় হয়ে যাবে, জামাতও দিবে আস্তে আস্তে, কারণ জামাতের সব তছনছ করবে আগামী 6 মাসের ভিতরে। তো জামাতও স্পেস দিবে, এনসিপিও স্পেস দেওয়া শুরু করবে, বিএনপি তো নিঃস্বার্থে দিবে। এছাড়া দেশের বিরুদ্ধে যেসব চুক্তিগুলো হয়ে গেছে এগুলা থেকে বাঁচতে হইলে তাইলে বাংলাদেশের শতভাগ লোকের সমর্থন লাগবে। কারণ এমন আছে যে কোনো কোনো চুক্তি বাতিল করতে গেলে যে পরিমাণ অর্থদণ্ড দিতে হবে সেটা দেশের উপর একটা চাপ পড়বে। সুতরাং তখন চাইবে যে সব দলের সাথে বসে একটু কথা বলে এগুলো করতে পারে, যদি বুদ্ধি থাকে। আর না করতে পারলে তো নাই। তবে আওয়ামী লীগের ভাইদের বলো, এত বেশি খুশি হইয়া আপনারা বিএনপি আসছে কালকে,
আজকে যাই আপনারা 32-এ ফুল দিতে যান, 34-এ মালা দিতে যান, এগুলো একটু কম করেন। কারণ এগুলো করতে গেলেই আপনারা নিজের ক্ষতি নিজে করবেন। তার কারণ হচ্ছে যে বিএনপি, জামাত, এনসিপি, ইন্ট্রিমের সবই এক। আপনার বিএনপি জিতছে বিধে আপনি জিতেন নাই। আপনাদের অবস্থা দেখে এখন যা মনে হয় তাতে মনে হয় যেন সারা দেশে আপনারাই জিতে গেছেন। একটু স্লোলি স্লোলি আগান, এত দ্রুত আগাইয়েন না। যত দ্রুত পতন হয়েছে তত দ্রুত আগাইতে যায়েন না, তাহলে ধরা খাবেন। 18 মাস গেছে, না হলে 8 মাস, 1 বছর, আরো এইভাবেই চলুক। আস্তে ধীরে আসেন, তবে কোমর বেঁধে আসেন। এইসব ঘটনাগুলো ঘটবে বিএনপির শপথের পরে। একটা বছর 100 দিনের যে পরিকল্পনা, সেখানেও দেখেন বিএনপি এমন হতে পারে তারেক জিয়া আপনার নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে পারেন, কারণ খাদ্য চ্যানেলটা ঠিক রাখতে হবে তার। ইন্ডিয়ার সাথে হয়তো সম্পর্ক কিছুটা উন্নতি হতে পারে। হ্যাঁ, ইন্ডিয়া একটা প্রেশার আছে, আওয়ামী লীগকে আনো, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দাও। আপনার কমনওয়েলথের প্রেশার আছে, বিদেশি রাষ্ট্রগুলোর প্রেশার আছে, সবার আছে। কিন্তু সেই জিনিসটা একদম রাতারাতি হবে এটা ভাবেন না, আস্তে আস্তে হবে। ওই যে বললাম, সর্বপ্রথম হবে যে জামিন ব্যবস্থার সঠিক হবে, বিচার ব্যবস্থায় জামিন পেতে পারবেন, তবে মামলা উঠবে না। আবার যারাই ওই যে এরপরে যে যারাই আন্দোলন সংগ্রাম করতে যাবে খুব বেশি, যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ আলারাই মামলা দিয়েছিল, তাদের ঘাটাঘাট করে রায় করাই দিবে। মানে আপনি দৌড়ের উপর থাকেন। তার কারণ হচ্ছে এটা তো তাদের গায়ে পড়ে না, তো আওয়ামী লীগের আমলের মামলা, আপনি রায় হয়ে গেছে। এরকম অনেক ছাত্রনেতা আছে না যারা খুব স্ট্রং, জনপ্রিয়, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে কিছু মামলা আছে না, যেমন আপনার সম্রাটের কথাই বলি, বিচার হয়ে গেছে না, একটা দৌড়ের উপর রাখবে। সব দিক বিবেচনা করে একটু সুস্থ মাথায় এবং শান্ত মাথায় চিন্তা করে নামতে পারেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবকিছু ঠিক থাকলে আগামীকাল নবনির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করবেন এবং তার মধ্য দিয়ে এই যে আমাদের গত 18-19 মাস জাতির কাঁধে চেপে থাকা জগদ্দল পাথরের মতো অবৈধ শাসক ডক্টর ইউনূস, তার বিদায় হবে উপদেষ্টা সহ। যদিও ইতিমধ্যে তার বিশেষ সহকারী এবং বেশ কিছু উপদেষ্টা দেশ থেকে পালিয়ে গেছে। এই উপলক্ষে আজকে যমুনা জুড়ে ছিল বিদায়ের সুর। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সবখানের থেকে তিনি বিদায় নিয়েছেন। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান, তিনি ডক্টর ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং সেখানে ডক্টর ইউনূস ওয়াকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে দায়িত্ব পালনকালে আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, সেজন্য আমি দুঃখিত। এবং এই ভুল বোঝাবুঝিটাও মূলত হয়েছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে কেন্দ্র করে, যদিও অন্য অন্য সময়ে তারা একসাথেই কাজ করেছে। জেনারেল ওয়াকার ডক্টর ইউনূসকে বলেছে, স্যার আমরা আপনাকে অনেক মিস করব। তার উত্তরে ডক্টর ইউনূস বলেছে যে নতুন যিনি যমুনায় আসবেন তিনিও আপনার খুব কাছের এবং আপনি আসবেন, তার সাথে দেখা করবেন এবং তখন অতটা আর আমাকে মিস করবেন না। শোনা যাচ্ছে যে আপাতত প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবার পর জনাব তারেক রহমান যমুনায় থাকবেন প্রথম কয়েকদিন আর কি, শুরুর দিকে, যতক্ষণ না তার জন্য অন্য বাসভবন নির্ধারণ না করা হয়। এদিকে আগামীকাল সকাল 10টায় যে এমপিরা শপথ গ্রহণ করবেন, আজকে দুপুর 3টে পর্যন্ত এমপিদের কাছে এই শপথের জন্য কোনো চিঠি বিলি করা হয়নি। কে শপথ পড়াবে এটা নিয়েও এখনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। একদল মনে করছে সংবিধান অনুযায়ী স্পিকার অথবা ডেপুটি স্পিকারের এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করা দরকার। এদিকে আসিফ নজরুল এবং তার সমর্থক যারা এমপি নির্বাচিত হয়েছেন, তারা চাইছেন যে স্বৈরাচারের দোসর স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে তারা শপথ গ্রহণ করবেন না। তারা শপথ গ্রহণ করবেন আইদার প্রধান বিচারপতির কাছে অথবা প্রধান নির্বাচন কমিশনারের কাছে। একজন এমপি দুটো শপথ গ্রহণ করার কথা ছিল এবার। একবার হলো যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, এই যে গত কয়েক মাস ধরে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যে সংবিধান সংস্কার কমিশন হয়েছিল,
এবং তারপরে জাতীয় ঐকমত্য কমিশন করলেন, জুলাই সনদ করলেন। এখন সেই অনুযায়ী তো সংবিধানটার পরিবর্তন করতে হবে, সেই পরিবর্তন করবে, তাদের তখন সংবিধান সংস্কার পরিষদ বলা হবে, এই এমপিরাই তো তারা করবে। আর এমনি নর্মাল এমপি হিসেবে তো একটা শপথ গ্রহণ আছেই, অর্থাৎ একজন এমপি 2বার শপথ গ্রহণ করবেন। এটা নিয়েও বিএনপি খুব ক্লিয়ার স্ট্যান্ড নিয়েছে। বিএনপি বলেছে না, আমরা এমপি হিসেবে শপথ গ্রহণ করব, আর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যে শপথ গ্রহণের প্রসঙ্গ আসছে, এটা তো আসলে সংবিধানে নাই। এবং আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে অনেকগুলো শর্ত পূরণ হলেই তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে। অনেকগুলো যদি হয় তারপরে, মানে ইটস এ কন্ডিশনাল। তার মানে অতগুলো শর্ত পূরণ হচ্ছে না, এবং বিএনপি মোটামুটি স্ট্রিক্ট যে তারা এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করছেন না। ডক্টর আলী রিয়াজ কিন্তু এটা বাস্তবায়নের জন্য আজকে সারাদিন খুব চেষ্টা করছে, এবং বিএনপি যেহেতু রাজি হয়নি, অমনি জামাত এবং তার যে 11 দলীয় জোট, তারা আজকে বাইতুল মোকাররমের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশ করেছে। এই নির্বাচন ভালো হয় নাই, এই হয় নাই, সেই হয় না। এবং নির্বাচন যে ভালো হয়নি এটা আমরা বললে তো আপনারা বিশ্বাস করেন না। আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একদম মানে তারা প্রচুর ডেটা দিয়ে বলেছে যে এই নির্বাচনটা মানে তাদের ডেটা ইটসেলফ বলছে যে এই নির্বাচনটা আসলে ভালো হয়নি। তারা র্যান্ডামলি 70টা আসন, যে 300 আসনের নির্বাচন হয়েছে, তার মধ্যে 70টা আসন থেকে তারা ডেটা কালেক্ট করেছে, এবং সেই ডেটা কালেকশন অনুযায়ী এই নির্বাচনে জাল ভোট পড়েছে 21.4%। ভোটারদের জোর করে কোনো নির্দিষ্ট মার্কার প্রতি ভোট দিতে বাধ্য করা হয়েছে, এরকম ঘটনা ঘটেছে 35.7%। আগেই ব্যালটে সিল মারা হয়েছে 14.3%। এবং মোটামুটি সব এমপি কিছু না কিছু অনিয়ম করছে, এবং আরো অনেকগুলো, এগুলো আপনারা জানেন, আমি পুরো লিস্ট দিচ্ছি না। আমি শুধু বলছি যে এই নির্বাচনটা কেমন হয়েছে সেটা বোঝানোর জন্য এই টিআইবির আজকের এই রিপোর্টটা এবং তাদের ফাইন্ডিংসটাই যথেষ্ট। আমরা কি বলছি এটা বিশ্বাস করার দরকার নেই। টিআইবি, তারপরেও টিআইবি কিন্তু বলছে, এবার একটা জিনিস ইন্টারেস্টিং, যে ভোটের দিন কিন্তু আওয়ামী লীগ ভোট বর্জন করেছে, প্রতিহত করার ঘোষণা দেয়নি, এবং বলটা ছিল ভোটারদের কোর্টে, এবং ভোটাররা আসে নাই। কিন্তু টিআইবির এই প্রধান ইফতেখারুজ্জামান বলার চেষ্টা করছেন যে এই নাম বলেনি, বলছে আওয়ামী লীগ ভোট বর্জন করার কারণে এবং অনেক এই তাদের ভায়োলেন্স টায়োলেন্স এসব হতে পারে বিধায় অনেকে আসেনি। বিষয়টা তা না, আওয়ামী লীগ একদম শান্তিপূর্ণভাবে ডাক দিয়েছিল। আওয়ামী লীগ যে অংশগ্রহণ করলো না, সুতরাং এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হলো না, এটা নিয়ে প্রশ্ন কিন্তু থাকবেই। এখন খুব ইন্টারেস্টিং বিষয় হলো যে গণভোট নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে। এখন এই গণভোটের বিরুদ্ধে রিট করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির একজন আইনজীবী, বিএনপির সমর্থক একজন আইনজীবী। কারণ এই গণভোটটা আসলে সংবিধান সম্মত হয় নাই বলে মনে করছেন, এবং এই গণভোটটা এটার বৈধতা নিয়েই চ্যালেঞ্জ করা হবে, রিট করা হবে, 1 নম্বর। 2 নম্বর হলো এই যে সংবিধান সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন, জুলাই চার্টার করার জন্য মিটিং, এইসব বিভিন্ন মিটিংয়ে এই আলী রিয়াজ, যে আমেরিকান নাগরিক, তাকে তো এখানে পাঠানো হয়েছে একটা স্পেশাল এজেন্ডা দিয়ে। তিনি কিন্তু যখনই বাংলাদেশের রাজনৈতিক নেতারা কোনো বিষয়ে আপত্তি তুলতেন, তখনই কিন্তু আলী রিয়াজ খড়গহস্ত হয়ে উঠতেন, এবং তিনি হুমকি দিতেন, এবং বিএনপির সাথে অন্তত 20 বার তার লেগেছে। অন্তত 20 বার তিনি বিএনপিকে বাধ্য করেছেন তার সিদ্ধান্ত মানতে। এবং তিনি এমনও নাকি বলতেন যে আপনাদের সকল আমলনামা আমার কাছে আছে, আমি আমেরিকা থেকে আপনাদের আমলনামা নিয়ে আসছি, যদি বাড়াবাড়ি করেন সেই আমলনামা পাশ করে দেব। এরকম ভাবে থ্রেট করে তিনি বাংলাদেশের নেতাদের অপমান করেও, শুধু থ্রেট যে না, তিনি তার এজেন্ডা বাস্তবায়ন করিয়ে নিয়েছেন। এই জুলাই সনদ ইচ্ছা মতো করেছেন, গণভোটে অসংখ্য প্রশ্ন, এগুলো সব কিন্তু স্বৈরাচারী কায়দায় এই ডক্টর আলী রিয়াজরা করেছেন। তো এখন বিএনপি তো নির্বাচন জয়লাভ করেছে, এখন বিএনপির কোর্টে বল, বিএনপি এখন এই সুযোগটা নিচ্ছে। বিএনপি এই অপমানের প্রতিশোধ নিতে চায়, এবং ডক্টর আলী রিয়াজের বিরুদ্ধে খুব দ্রুত মামলা হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং সেই মামলার প্রেক্ষিতে ডক্টর আলী রিয়াজকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে, এরকমও আলোচনা চলছে। সুতরাং এখানে
আমাদের রাজনীতিবিদরা অনেক খারাপ, আমরা গালাগালি করি, কিন্তু এই মুহূর্তে বিএনপি আপাতত যে স্ট্যান্ডটা নিচ্ছে, যদি সেই স্ট্যান্ডটা তারা ধরে রাখতে পারে তাহলে সেটা অবশ্যই তাদের প্রশংসা করতে হবে। এবং বিএনপির ভেতরে একটা বড় অংশই চাচ্ছে যে তারা সংবিধানের বাইরে যাবে না, তারা সংবিধান মেনেই শপথ নেবে, সংবিধান মেনেই তারা সংসদ পরিচালনা করবে। এবং সেটা করতে গেলে এই জুলাই সনদ, গণভোটের হা ভোট, এগুলো কিন্তু অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়। তো সেই পথেই যাচ্ছে এবং ঝুঁকির মুখে, গ্রেপ্তারের ঝুঁকির মুখে পড়েছে এই বিদেশি এজেন্ট ডক্টর আলী রিয়াজ। এখন দেখা যাক কি হয়। কালকের সংসদ সদস্যদের শপথের দিকে সবাই তাকিয়ে আছে, এই জটিলতাগুলো কাটে কিনা। তারপরে তো অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলো অন্যদিন কথা বলবো। তারেক রহমানের রুল অফ ল আওয়ামী লীগ সমর্থকদের ভাগ্য কি শুধুই আইনের হাতে? আজকে ভারতের বিখ্যাত গণমাধ্যম এনডিটিভি একটি রিপোর্ট করেছে। এই রিপোর্টটাকে সামনে রেখে আমরা এই মুহূর্তে আলাপ করতে চাই যে আওয়ামী লীগের ভাগ্যে, আওয়ামী লীগ সমর্থকদের ভাগ্যে কি হতে যাচ্ছে। বিশেষ করে গত পরশু বিএনপির নির্বাচন পরবর্তী যে সাংবাদিক সম্মেলন ছিল, সেখানে এক প্রশ্নের আলোকে খুব সংক্ষিপ্ত সারে তারেক রহমান একটি উত্তর দিয়েছেন। তার আলোকেই এনডিটিভি রিপোর্টটি করেছে, আমরা সেটি একটু দেখতে চাই। 2026 সালের নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর বাংলাদেশ এক নতুন সন্ধিক্ষণে, কিন্তু বিজয়ের উল্লাসের মাঝেও একটা বড় প্রশ্ন ঝুলে আছে, বিগত সরকারের বিশাল এক সমর্থক গোষ্ঠীর ভবিষ্যৎ কি? এনডিটিভির আজকের একটি রিপোর্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত শনিবার 14 ফেব্রুয়ারি বিএনপির নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তারেক রহমানকে যখন প্রশ্ন করা হলো আওয়ামী লীগ সমর্থকদের জন্য কি ধরনের পুনর্মিলন থাকবে, তিনি মাত্র 4টি শব্দে উত্তর দিলেন, বাই এনশিওরিং দ্য রুল অফ ল, বা আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে। এই ছোট্ট উত্তরের আড়ালে কি কোনো বড় বার্তা লুকিয়ে আছে? এটি কি সমঝোতার ইঙ্গিত নাকি কঠোর বিচারের পূর্বাভাস? এনডিটিভির রিপোর্টে তারেক রহমানকে বর্ণনা করা হয়েছে অল্প কথার মানুষ হিসেবে। কেন তিনি রিকনসিলিয়েশন শব্দটা সরাসরি ব্যবহার না করে রুল অফ ল বললেন? 1 নম্বরে যেটি হতে পারে আইনি সুরক্ষা। জুলাই 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে অনেক আওয়ামী লীগ সমর্থক জনজীবন থেকে আড়ালে চলে গেছেন। অনেকের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা দেওয়া হয়েছে। তারেক রহমানের এই উত্তর ইঙ্গিত দেয় যে যারা কোনো প্রকার অপরাধে সরাসরি যুক্ত ছিলেন না, তাদের যেন অযথা হয়রানি না করা হয়। 2 নম্বরে ন্যায় বিচার নিশ্চিত করা। আবার অন্যদিকে যারা দুর্নীতি বা নির্যাতনের সাথে জড়িত ছিলেন তাদের ক্ষমা করে দেওয়া হলে সাধারণ মানুষের অসন্তোষ বাড়তে পারে। তাই রুল অফ ল বা আইনের শাসন মানে হচ্ছে দোষী শাস্তি পাবে আর নির্দোষ মুক্তি পাবে। এটাই বিএনপির জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এনডিটিভির রিপোর্টে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো আওয়ামী লীগ নির্বাচন বয়কট করার ডাক দিলেও তাদের সমর্থকরা কিন্তু ঘরে বসে থাকেনি। তারা ভোট দিতে কেন্দ্রে গেছে, কিন্তু ভোটটা কাকে দিল? এর সাথে আমি একটু যোগ করতে চাই, আওয়ামী লীগ নির্বাচন বয়কটের ডাক দিয়েছিল। বেশিরভাগ মানুষ ভোট দিতে যায়নি, কিন্তু একটা খুব বড় অংশ ভোট দিতে বাধ্য হয়েছিল। এই বড় অংশটা আসলে কাকে গিয়ে ভোট দিল? এনডিটিভি বলছে 2026-এর নির্বাচনে ফলাফলে দেখা যাচ্ছে এক বিশাল ভোট ট্রান্সফার। আওয়ামী লীগের প্রথাগত ভোটাররা এবার জামাতে ইসলামীকে বেছে না নিয়ে বিএনপিকে বেছে নিয়েছে। এর কারণগুলো হলো জাতীয় পরিচয়। বিএনপি এবং আওয়ামী লীগ উভয়ে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের গুরুত্ব স্বীকার করে, কিন্তু জামাতে ইসলামের পাকিস্তানপন্থী ঐতিহাসিক অবস্থান এবং অতীতের ভূমিকা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে সংশয় আছে। ধর্মীয় উগ্রবাদ বনাম জাতীয়তাবাদ এই ভোটে প্রভাব ফেলেছে। যারা একটু সেকুলার বা উদারপন্থী জাতীয়তাবাদে বিশ্বাসী, তারা জামায়াতের রক্ষণশীলতার চেয়ে বিএনপির তুলনামূলক মধ্যপন্থী অবস্থানকে নিরাপদ মনে করেছেন। এনডিটিভির রিপোর্টে একটি
চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সংখ্যালঘু ভোটারদের মোড় পরিবর্তন। ঐতিহাসিকভাবে সংখ্যালঘু ভোট আওয়ামী লীগের পকেটে যেত, কিন্তু তারেক রহমানের অন্তর্ভুক্তিমূলক সমতাপূর্ণ বাংলাদেশ স্লোগান তাদের আশ্বস্ত করেছে। বিশেষ করে নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধের যে নিশ্চয়তা তিনি দিয়েছেন তা কাজ করেছে। নারী ভোট বিএনপির বিজয়ে খুব বড় ধরনের একটা ভূমিকা পালন করেছে। জামায়াত আমিরের নারী নেতৃত্ব নিয়ে নেতিবাচক মন্তব্য এবং শরিয়া আইন নিয়ে তাদের অবস্থান নারী ভোটারদের মধ্যে ভীতি তৈরি করেছিল। ফলে নারীদের বড় সংখ্যায় বিএনপির বাক্সে ভোট দিয়েছেন। এমনকি জামাতের মিত্র দল জাতীয় নাগরিক পার্টির ভেতরেও এই ইস্যুতে অসন্তোষ দেখা গেছে। এনডিটিভির রিপোর্টে একটি কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্বের কথা বলা হয়েছে। অনেক মানুষ মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পেছনে কোনো এক্সটার্নাল ডিপ স্টেট বা অদৃশ্য বিদেশি শক্তির হাত আছে। এই ভয় থেকে ভোটাররা ভেবেছেন যদি কোনো দলকেই এভাবে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া যায় তবে ভবিষ্যতে বিএনপি বা অন্য দলের সাথেও এমনটা হতে পারে। তাই তারা বিএনপিকে একটি আনকোশ্চেনেবল ম্যান্ডেট বা প্রশ্নাতীত জনসমর্থন দিয়েছে, যাতে কোনো বাইরের শক্তি দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে। বিএনপি এই সুযোগ কাজে লাগিয়ে আওয়ামী লীগের শক্ত ঘাঁটিগুলোতে প্রচারণা চালিয়ে ভোটারদের নিজেদের দিকে টেনে নিতে সক্ষম হয়েছে। এনডিটিভির এই রিপোর্ট আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষ এখন ক্লান্ত। তারা আর রাজনৈতিক প্রতিহিংসা দেখতে চায় না। তারেক রহমানের সামনে এখন পাহাড় সম দায়িত্ব। একদিকে তাকে তার সমর্থকদের দাবি মেটাতে হবে, অর্থাৎ আওয়ামী লীগের শাসন আমলের অন্যায়ের বিচার করতে হবে। অন্যদিকে ঢালাওভাবে রাজনৈতিক নিপীড়ন বন্ধ করে দেশে সত্যিকারের আইনের শাসন কায়েম করতে হবে। যদি তিনি তা পারেন তবে এই রুল অফ ল হবে বাংলাদেশের দুই রাজনৈতিক মেরুর মধ্যে সংযোগকারী সেতু। দর্শক, আপনারা কি মনে করেন তারেক রহমানের আইনের শাসন কি সত্যিই আওয়ামী লীগ সমর্থকদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করবে, নাকি এটি কেবলই রাজনৈতিক চাল? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।